কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডানে টান, আলিফ তারে নাম, আলিফ তারে নাম। আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিনে সুকুন হলে আলিফ তখন হামজা হয়। হারকাত তানবিনে সুকুন হলে আলিফ কেন হামজা হয়? হারকাত তানবিনে সুকুন হলে আলিফ তখন হামজারে মাখরাজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। এই জন্য আলিফকে হামজা বলা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব। যারা প্রথম ক্লাস আপনারা দেখেন নাই, তারা যদি প্রথম ক্লাসটা দেখে আসেন তাহলে পড়াগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখানে বলেছিলাম যে হারকাত এবং তানবিনের ভিতরে অতিরিক্ত একটা নুন সাকিন লুকিয়ে রয়। এখানে আমরা ধরে নেব যে একটা হারকাতের উচ্চারণ হবে আর একটা নুন সাকিনের উচ্চারণ হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারবো, হামজা জবর আ লাগবে নুনের সাথে আন। হামজা জের ই লাগবে নুনের সাথে ইন। হামজা পেশ ও লাগবে নুনের সাথে উন। বর্ষির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। যদি বর্ষি না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুই দিক টান, তার নাম লাম, তার নাম লাম। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লালিলু। লাম জবর লা, লা লাগবে নুনের সাথে লান। লাম জের লি, লি লাগবে নুনের সাথে লিন। লাম পেশ লো, লো লাগবে নুনের সাথে লুন। লাঠির মতো দেখা যায় তার নাম মিম, তার নাম মিম। যদি লাঠি না থাকে তাহলে কিরকম হবে? লাঠির মতো দেখা যায় না হয় মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। মিম জবরে মা, মিম জের মি, মিম পেশ মো, মামিমু। মিম জবরে মা, মা লাগবে নুনের সাথে মান। মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিন। মিম পেশ মো, মো লাগবে নুনের সাথে মুন। নৌকার মতো দেখা যায় তার নাম বা, তার নাম বা। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে তার নাম বা, তার নাম বা। বা জবরে বা, বা জবরে বা, বাবা। বা জবরে বা, বা পেশ বু, বাবু। এইভাবে আমাদের একইভাবে নৌকার মতো উপরে দুই ফোঁটা থাকে, তাহলে সেটা হচ্ছে তা, এটা হচ্ছে তা। তাহলে বা তা জবর তা, তা জের তি, তা পেশ তু, এরকম উচ্চারণটা হবে। নৌকার মতো দেখা যায় উপরে তিন ফোঁটা, তার নাম সা, তার নাম সা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে তিনটি ফোঁটা থাকলে তার নাম সা, তার নাম সা। সা জের সি, সা জবরে সা, সা পেশ সু, সা পেশ সু,
ছু লাগবে নুনের সাথে ছুন। চাঁদের মতো দেখা যায় তার নামে নুন, তার নামে নুন। যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, একটি ফোঁটা থাকলে তার নামে নুন, তার নামে নুন। নুন জবরে না, নুন জবরে না, না না। নুন জবরে না, নুন পেশ নু, নানু। নুন জবরে না, নুন জেরে নি, নানি। কাছের মতো দেখা যায় তার নামে র, তার নামে র। রয়ের উপরে এক ফোঁটা তার নামে যা, তার নামে যা। র জবর র, র জের রি, র পেশ রু। যা জবর যা, যা জের জি, যা পেশ জু। এতক্ষণ আমরা গত ক্লাসে যা শিখেছিলাম এক নজরে তা দেখে নিলাম। বলতে পারি আমপারা কোটা যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। আমপারা কোটা যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। হায়ের উপরে এক ফোঁটা তার নাম খ, তার নাম খ। আমপারা কোটা যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। হায়ের উপরে এক ফোঁটা তার নাম খ, তার নাম খ। আমপারা কোটা নিচে এক ফোঁটা তার নাম জিম, তার নাম জিম। এরকম আমরা যদি এর উপর জের জবর পেশ দিই, হা জবর হা, হা জের হি, হা পেশ হো, এরকম উচ্চারণটা হয়। তো একই সাথে এরকম জের জবর পেশ তিনটা একসাথে থাকবে না যদিও। তো আমি উচ্চারণটা দেখানোর জন্য তিনটা তিনটা হারকাত সম্পূর্ণই একটা অক্ষরের উপর দেখালাম। এরকম যদি আমরা এখানে জবর দিই, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। এরকম আমরা খর মধ্যে যদি হারকাত দিই তাহলে এর হারকাতের উচ্চারণটা এরকম হবে। জিম জবরে যা, জিম জের জি, জি। জিম জবরে যা, যা আওয়াজটা একটু শক্তভাবে হবে। জিম জবরে যা, যা, যা এরকম। জিম জের জি, জি, জি। জিম পেশ জু। এরকম আমরা তাহলে একটা একই আকৃতিতে আমরা তিনটা অক্ষর চিনলাম। একটা হচ্ছে হা, আমপারা কোটার মতো দেখতে, তার কোনো ফোঁটা নেই বা অর্থাৎ কোনো নুক্তা নেই, এরকম যদি থাকে তাহলে তা হচ্ছে হা। আর উপরে এক ফোঁটা থাকলে সেটা হবে খ। আর যদি নিচে এক ফোঁটা থাকে তাহলে সেটা হবে জিম। আমরা কিছু বানান লিখতে পারি এভাবে। যদি অন্য অক্ষরের সাথে লেগে থাকে এটা এরকম থাকবে। আর এখানে জবর দেই, এটা হলো জের, এটা জবর। তাহলে কি হলো? হা জবর হা, লাম জের লি, মিম জবর মা, কি হলো? হালিমা, হালিমা। হালিমা একজনের নাম। যদি এরকম হয় এটা হচ্ছে হা, এটা হচ্ছে বা, বা জের বি, আর হচ্ছে বা জবর বা। তাহলে
হা জবর হা, বা জের বি, বা জবর বা, হাবিবা হাবিবা। তাহলে এটা আমরা হালকাতে উচ্চারণের মাধ্যমে কোনো একজনের নাম হতে পারে, একজনের নাম হাবিবা। ছয়ের মতো দেখা যায় তার নামে ইয়া, তার নামে ইয়া। আমাদের বাংলা ছয়, আমরা বাংলা যেভাবে ছয় সংখ্যাটা লিখি ঠিক একই রকম আমাদের আরবিতে একটা অক্ষর আছে, সেটা হচ্ছে ইয়া। ইয়া যদি আমরা বাংলা বানানটা লিখি এরকম ইয়া। তো ছয়ের মতো দেখা যায় তার নামে ইয়া, তার নামে ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, এরকম। তারপর যদি শেষে থাকে তাহলে সেটা এরকমই থাকবে, ইয়া পেশ ইউ, এরকম। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, উচ্চারণটা এরকম। বাহুর মতো দেখা যায়, বাহুর মতো দেখা যায় তার নাম দাল, তার নামে দাল। বাহুর মতো অর্থাৎ আমরা যদি এরকম ভাবে দাঁড়াই তাহলে আমাদের এই যে বাহুটা যেরকম দেখা যায় ঠিক একই রকম একটা অক্ষর আছে, সেটা হচ্ছে দাল। বাহুর মতো দেখা যায় তার নাম দাল, তার নাম দাল। ডালের উপরে এক ফোঁটা তার নামে জাল, তার নামে জাল। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, কি হইল দাদা। দাল জবর দা, দাল, দাল জবর, দাল জবর দা, দাল পেশ দু, কি হইল দাদু। এরকম আমরা দাল, দালের উপর হাকাত দিলে এরকম উচ্চারণটা করতে পারি। একইভাবে যদি জালের উপর জবর দেওয়া হয় তাহলে এইভাবে জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জু। উচ্চারণটা এখানে খুব হালকা হবে, জা এবং রাল এর মধ্যে একটু হালকা হালকা উচ্চারণ হবে। রাল, রাল, রাল জবর রা, 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 খুব হালকা উচ্চারণ। এখানে জাল রি, রি, জাল পেশ জু, জু, মানে জিহ্বার আগাটা সামনের দাঁতের সাথে লাগবে। লাল, লাল, খুব হালকা ভাবে লাল, এরকম উচ্চারণটা হবে। ডাবের মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। ডাবের মতো দেখা যায় তার নাম হা, তার নাম হা। এই হা উচ্চারণ করতে গলায় সুসু শব্দ হবে না। যেমন এটা যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে এটা হয় হা, 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 কিন্তু এটা যখন উচ্চারণ করবো আমরা তখন এটা বলতে হবে হা, 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 কোনো সুসু শব্দ হবে না। তাহলে ডাবের মতো দেখা যায় তার নাম হা। এই অক্ষরটা অনেক রূপে থাকতে পারে। যদি এই একা থাকে তাহলে এই ডাবের মতো, যদি শুরুতে থাকে এরকম পানের মতো, আর যদি মাঝখানে থাকে তাহলে জিলাপি অথবা পাখির ঠোঁটের মতো, আর সেটা থাকলে জাতি, জাতি আমরা যেটাতে সুপারি কাটি সাধারণত সেরকম একটা নমুনা এখানে
দেখা যায় আর কি। ডাবের মতো দেখা যায় তার নামে হা, তার নামে হা। যদি ডাবে না থাকে ডালে হলে পান, মাঝখানে জিলাপি অথবা পাখি ঠোঁট, শেষে হলে জাতি তার নামে হা, তার নামে হা। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হুন। যদি এখানে তানবিন হয় তাহলে উচ্চারণটা হবে হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হুন, এরকম উচ্চারণটা হবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই যতগুলো অক্ষর শিখলাম এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এগুলো শিখতে পারবো। তবে আমাদের শুরুতেই একটা কথা বলেছিলাম যদিও, যে আমরা যদি শিক্ষার নিয়তে এটা দেখে থাকি তাহলে অবশ্যই আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। অর্থাৎ প্রথমে পার্ট 1 দেখব, তারপরে দেখব পার্ট 2। এতে আমাদের বুঝতে সুবিধা হবে। এলোমেলো দেখলে তখন বুঝতে একটু অসুবিধা হবে যদি আপনি আগে থেকে আরবি একেবারেই না পারেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।